আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের নাট্যদল ডাইমেনশনের নিবেদন নাটক গ্যালিলিও। মূল নাটকের রচয়িতা বার্টোল্ট ব্রেখট, ভাষান্তর মোহিত চট্টোপাধ্যায়। মূল নাটকটি একটি পূর্ণ দৈর্ঘ্যের নাটক, কিন্তু আমরা মঞ্চে আনব নাটকটির বেছে নেওয়া কিছু অংশ। সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে জ্যোতির্বিজ্ঞানের চর্চা ধীরে ধীরে বৈজ্ঞানিকদের মধ্যে ছড়িয়ে পড়ছিল। সূর্যকে মাঝখানে রেখে গ্রহগুলি তার চারদিকে ঘুরছে, জগতের এই চেহারার প্রমাণ বিভিন্নভাবে সামনে আসছিল। ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে নিকোলাস কোপার্নিকাসের বলে যাওয়া সেই তত্ত্ব প্রমাণের প্রচেষ্টায় নিবিষ্ট ছিলেন সেই সময়ে অন্যতম শ্রেষ্ঠ এক বৈজ্ঞানিক, ইটালির গ্যালিলিও গ্যালিলেই। তার আবিষ্কৃত দূরবীন দিয়ে আকাশ জরিপ করা, নক্ষত্রের নকশা আঁকা ইত্যাদি দিয়ে তিনি প্রমাণ করতে চাইছিলেন কোপার্নিকাসের দিয়ে যাওয়া সেই তত্ত্ব। বহু মানুষ, বিশেষত নাবিকরা তার তারার নকশায় উপকৃত হয়েছিলেন। সমুদ্রে দিশা খুঁজে পাওয়া সহজ হলো তারা দেখে। কিন্তু এই গবেষণার কাজ বাধাহীন ছিল না একেবারেই। সূর্যকে মাঝখানে রেখে পৃথিবী তার চারদিকে ঘুরছে, এই কথা গোঁড়া খ্রিস্টানদের কাছে বাইবেল বিরোধী মনে হলো। সারা ইতালির চার্চ এবং ধর্ম ব্যবসায়ীরা গ্যালিলিওর বিরুদ্ধে একজোট হলেন। গ্যালিলিওকে চিরতরে চুপ করিয়ে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য হলো। দর্শক বন্ধুরা, সময়টা মনে রাখুন, এই সপ্তদশ শতাব্দীর শুরুতেই ইতালিতেই জিওরদানো ব্রুনোকে পুড়িয়ে হত্যা করেছিল চার্চ। কোপার্নিকাসের তত্ত্বকে সমর্থন করার জন্যই গ্যালিলিওকেও সেই একই পরিণতি দেবার বাসনা তখন ধর্মের রক্ষকদের মনে। ধীরে ধীরে রাজা এবং অন্যান্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মানুষেরাও সরে যাচ্ছেন গ্যালিলিওর পাশ থেকে। শুধুমাত্র কিছু ছাত্রছাত্রী তখনও তার পক্ষে। এই অবস্থায় গ্যালিলিও কাজ করে যাচ্ছেন তার বিখ্যাত বই দ্য ডিসকোর্সেস অ্যান্ড ম্যাথমেটিক্যাল ডেমনস্ট্রেশন রিলেটিং টু টু নিউ সায়েন্সেস, যা সাধারণভাবে ডিসকোর্সি নামেই পরিচিত, এই বইয়ের ওপর। কি হবে এই বইয়ের ভবিষ্যৎ তা তখনও অজানা। কি হবে গ্যালিলিওর ভবিষ্যৎ তাও অজানা। এমন সময় একদিন ফ্লোরেন্সে ডিউক মেডিচির প্রাসাদে ডিউকের দর্শন প্রার্থী হলেন গ্যালিলিও। উদ্দেশ্য ডিসকোর্সির কাজ কেমন চলছে সেটা ডিউককে দেখানো। সেই কতক্ষণ ধরে বসে আছি। বাবা, বাবা আমার খুব ভয় করছে বাবা। বোকা মেয়ে, আমরা কর্সিকার চোর ডাকাতের মধ্যে তো নেই, আমরা ফ্লোরেন্সে রয়েছি। আচ্ছা বাবা, তোমার বইতে কি আছে? ওরা তোমাকে গির্জার বিপক্ষে ভাবতে পারে এমন কিছু নেই তো? ওর আজকাল বড় গির্জা গির্জা বাড়ি হয়েছে। সেই সকাল না হতেই উপাসনায় ছুটিস। চেহারা কি হাল হয়েছে দেখেছিস? কি আমার জন্য প্রার্থনা করিস? বাবা, লোহা ঢালাই কারখানার মালিক সিনার ভান নিয়ে আসছেন, যার ফার্নেসের নকশাটা তুমি করে দিয়েছিলে, আমাদের তিতির পাখি দিয়েছিল। ধন্যবাদ দিতে ভুলে যেও না বাবা। ওকে তিতির পাখি পাঠিয়েছিলাম। ভালো লেগেছে নিশ্চয়ই সিনার গ্যালিলেই? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ ভাগ্নি। উপরে ওরা আপনাকে নিয়ে কথা বলছেন। বাইবেলের বিরুদ্ধে যেসব প্রচার পুস্তিকা চারিদিকে বিক্রি হচ্ছে, তার জন্য আপনাকেই ওরা দায়ী করছেন। কোন প্রচার পুস্তিকা সম্বন্ধে আমি কিছু জানি না। আমার প্রিয় গ্রন্থ বাইবেল আর হোমারের মহাকাব্য। তা যদি নাও হয়,
আমরা যারা নতুন কলকারখানা গড়ে তুলতে চাইছি আর আপনার পক্ষে এ সুযোগে এটা আপনাকে জানাতে চাই, আমি গ্রহ নক্ষত্রের কিছু বুঝি না, কিন্তু এতটুকু বুঝি নতুন চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার জন্য যে স্বাধীনতার দরকার তার জন্যই আপনি লড়াই করে যাচ্ছেন। যেমন ধরুন, জার্মানিতে যন্ত্রের সাহায্যে চাষ হচ্ছে। আপনি ভাবুন তো, লন্ডনে, অ্যামস্টারডামে, যেখানে টাকা লেনদেনের বাজার রয়েছে, আর এখানে আমরা টাকা খাটাতেই পারছি না। একটা লোহা ঢালাইয়ের কারখানায়ও ওদের আপত্তি, কারণ একটা মজুর জড় হলে নাকি পাপের জন্ম। সিনার গ্যালিলেই আমরা আপনার ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছি। যদি ওরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, মনে রাখবেন আমরা সমস্ত ব্যবসায়ীরা আপনার বন্ধু। উত্তর ইটালির সমস্ত শহরগুলি আপনার সঙ্গে আছে সিনার গ্যালিলেই। যতদূর জানি আমার কোনো ক্ষতি করার ইচ্ছে কারণ নেই। সত্যি? হ্যাঁ, আমার মতে ভেনিসি আপনার পক্ষে ভালো। ওখানে চার্জের দাম কম, ওখান থেকে লড়াইটা চালানো সহজ হবে। বাইরে একটা গাড়ি আছে, গাড়ির আপনি যদি চান। না না, আমি বাস্তু ভাড়ার মতো কোথাও গিয়ে থাকতে পারবো না। আমি একটু আয়েসে থাকতে ভালোবাসি। সে আমি জানি, কিন্তু ওপরে আমি যা শুনলাম তাতে আপনার সময় নষ্ট করা ঠিক হবে না। আমার এরকম ধারণা হয়েছে এই মুহূর্তে আপনি ফ্লোরেন্সে না থাকলেই ওরা খুশি হবে। বাজে কথা। গ্র্যান্ড ডিউক নিজে আমার ছাত্র, তাছাড়া কেউ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে স্বয়ং পোপই তাকে বাধা দেবেন। সিনিয়র গ্যালিলে, কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, এ কথা আপনি বুঝতে পারছেন না। অন্তত কোন দিকে ক্ষমতা আছে আর কোন দিকে নেই সেটা পরিষ্কার বুঝতে পারছি। ঠিক আছে, আপনার মঙ্গল হোক। তারই কোনো ব্যাপারে ক্ষোভ, তার হয়েই আমার কথা বলতে হবে, আর বিশেষ করে সেই সব ব্যাপারে যাতে আমাকে ঝামেলায় করতে হয়। আরে ব্রহ্মাণ্ডের গঠন পদ্ধতির উপরে একটা বই লিখেছি, ফুরিয়ে গেছে, তাতে এই লোকগুলোর কার্যিক ক্ষতিবৃদ্ধি হলো, তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, গত বছর কার্নিভালে তোমাকে নিয়ে যে বাড়াবাড়িটা করলো সেটা যে তোমার একেবারে পছন্দ ছিল না সেটা তো কেউ জানলোই না। হ্যাঁ, ভাল্লুকটা খিদে পেয়েছে বলে একটু মধু দিতে যাও, তোমার হাতটা শুদ্ধ নিয়ে নেবে। আচ্ছা বাবা, গ্র্যান্ড ডিউক কি নিজেই তোমাকে ডেকে পাঠিয়েছিলেন? আমি দেখা করতে চেয়েছি। এই বইটা কেমন এগোচ্ছে ওনাকে দেখাতে চাই। খরচ খরচা সব উনি দিয়েছে। আমি তো অনেকক্ষণ নাম পাঠিয়েছি, একবার ভেতরে গিয়ে দেখতো এত দেরি হচ্ছে কেন। যা বাবা, উনি বললেন গ্র্যান্ড ডিউক এখনো খুব ব্যস্ত। আচ্ছা বাবা, বইটা রেখে চলে গেলে হয় না? খালি খালি তোমার সময় নষ্ট হচ্ছে। আরে আমার সময়ের যে কি দাম সেটা তো আমি বুঝতে পারছি না। সাকরে তো বারবার করে বলছে পাদুয়ায় যেতে, গেলে হয় কয়েক সপ্তাহের জন্য। শরীরটাও তেমন ভালো লাগছে না রে। বাবা, বাবা, কার্ডিনাল ইনকুইজিটরকে ভেতরে দেখলাম। কার্ডিনাল ইনকুইজিটর ফ্লোরেন্সে কি করছে? কি করে বলবো? দেখ ভার্জিনিয়া, আমি খুব ভেবে চিন্তেই ফ্লোরেন্সে এসেছিলাম, আর সব জেনেও এতগুলো দিন চুপচাপ আছি।
এখন ওরা আমাকে প্রশংসা করে করে এত বাড়িয়ে তুলেছে যে আমি যা সেইভাবেই আমাকে নিতে হবে। মহামহিম গ্র্যান্ড ডিউক, কে উদ্দেশ্যে আসা হয়েছে সিরাজ গ্যালিলি? আগে মহামহিম, আমার এই দুটি পদ্ধতি বিষয়ক বই আপনাকে দেব। আচ্ছা হ্যাঁ, আপনার চোখ কেমন আছে? ভালো না মহামহিম, আপনি যদি চান এই বইখানা আপনাকে। না না, আমি আপনার চোখ নিয়ে খুব চিন্তিত। মনে হচ্ছে আপনি দূরবীনটাকে খুব বেশি ব্যবহার করছেন। সিরাজ গ্যালিলি খুব বেশি ব্যবহার করছেন। বইটা নিল না না? বাবা, আমার খুব ভয় করছে বাবা, আমার খুব ভয় তা করছে। ওকে বুঝতে দিস না। এখান থেকে আমরা আর বাড়ি ফিরবো না। যে কাঁচ কাটা মিস্ত্রি কল্পি, ওর ওখানে যাব। ওর সাথে আমার সব ব্যবস্থা করা আছে। কল্পির বাড়ির পাশে যে সরাইখানাটা আছে তার উঠোনে আমাকে যে কোনো সময় শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। এমনিতে সেটার উপর কিছু খালি মদের টিপে টিপে চাপানো থাকে। তুমি তাহলে জানতে? মুখে কোনো ভাব প্রকাশ করিস না, পিছনে তাকাস না। দান সিনার গ্যালিলি, বক্তব্য যে পবিত্র ধর্মীয় তদন্ত সভা আপনাকে বিচারের জন্য রোমে পাঠাতে অনুরোধ জানিয়েছে। ফ্লোরেন্সের রাজসভার পক্ষে এই অনুরোধ আর উপেক্ষা করা সম্ভব নয়। সিনার গ্যালিলি, পবিত্র তদন্ত সভার শপথ আপনার জন্য অপেক্ষা করছে। বন্দি করে বিচারের জন্য গ্যালিলিওকে নিয়ে যাওয়া হলো রোমে। ধর্মীয় বিচার সভার আসর বসল সেখানে। পোপ নিজে বিজ্ঞান মনস্ক মানুষ, তার চোখে গ্যালিলিও অপরাধী নন মোটেই। কিন্তু সারা দেশের সব চার্চের যাজকরা গ্যালিলিওর বিরুদ্ধে। তারা চায় গ্যালিলিওর শাস্তি। পোপকে প্রভাবিত করতে তারা চেষ্টার ত্রুটি রাখল না। কিন্তু শুনুন প্রভু, হে মহামান্য হোক, আজকে এখানে যারাই এসেছে তারা চার্চের লোক। তাদের কথায় ধর্মের বাণী মেনে চলে সারা জগতের প্রাণী। সব বলে তারা বলছে গ্যালিলিওর শাস্তি হোক। দোষটা কি ওর শুনে অঙ্ক পুষেছে জীবন ভর, ও নয় তো চোর বাখনে। দোষটা কি ওর শুনে অঙ্ক পুষেছে জীবন ভর, ও নয় তো চোর বাখনে। অঙ্কে যত সন্দেহ হতো, অঙ্ক মানে অবিশ্বাস। বাইবেল ছেড়ে খুঁজতে চাইছে দূরবীন দিয়ে দূর আকাশ। কম্পাস দিয়ে দিক দেখে বেটা ভরসা রাখে না ঈশ্বরে। বলে সূর্য স্থির পৃথিবীটা ধরে না তার চাঁদ আরে।
পায়ের শব্দ চোর কেন এত সকলে কি আর খুব উত্তেজিত? পায়ের শব্দ চোর কেন এত সকলে কি আর খুব উত্তেজিত? ভেঙে গেছে ধৈর্যের তবু অপেক্ষা সব রাজক প্রার্থনা করে আপনার হাতে এই জ্ঞানের শাস্তি হোক। আর যদি হয় তা ভেঙে যাবে তবে খ্রিস্ট বাইবেলের শাসন থাকবে না কেউ সুখে পৃথিবীতে পাবে পড়ে যাবে এই ভুবন। সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সে সন্দেহ নেই কোনো তাতে, সন্দেহ ঢালে মানুষের মনে অবিশ্বাসের বীজ কাঁথে। সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক সে সন্দেহ নেই কোনো তাতে, সন্দেহ ঢালে মানুষের মনে অবিশ্বাসের বীজ কাঁথে। ওর বিরুদ্ধে যদি যেতে হয় সারা দুনিয়াতে দুষ্টে আমার সংস্কারে পচা দোকাতে অনুবা কেন এ বিজ্ঞানে ভয়। বিরুদ্ধতার দরকারি নেই আমার কথাটা শুনুন হোক, ভয় দেখালে কাজ হবে ঠিক জ্ঞান দিয়েও বড় আয়েছিল। স্পর্শ হবে না পেশাগ্র শুধু নিয়ে গিয়ে জেলখানায়, অত্যাচারের কায়দা কানুন দেখিয়ে আনবো ওই বেটায়। তাদের চাইতে আত্মারা বেটা মেনে নেবে ওর অঙ্ক ভুল, জগৎ ফিরবে বাইবেলে এর ধর্মে বাঁচবে মানব ভুল। তাই হোক তবে কাজ যদি হয় দেখান ওনাকে খানি তারপর, তাই হোক তবে কাজ যদি হয় দেখান ওনাকে খানি তারপর, তারও বেশি কিছু কখনো নয় মনে থাকে যেন কখনো নয়। কখনো নয় কখনো নয় দেখাবো শুধুই সামান্য ভয়, কখনো নয় কখনো নয় দেখাবো শুধুই সামান্য ভয়। কাজ হবে তাতে তবু জ্ঞানী দিয়ে জ্ঞানী তবু মাথা মোটা নয়। অবশেষে এলো বিচারের সেই দিন 1633 সাল। চার্চের ধাবি হয় গ্যালিলিও তার নিজের মতকে ভুল বলে প্রত্যাহার করুন এবং চার্চের মতকে ঠিক বলে মেনে নিন, অন্যথায় জিওরদানো ব্রুনোর মতোই জনসমক্ষে পুড়িয়ে মারা হোক তাকে। বাড়িতে উদ্বিগ্ন গ্যালিলিওর কন্যা ও শিষ্যরা বিচার শেষের অপেক্ষায়। দিনটা 1633 সালে 22শে জুন। পোপকে দর্শন দিতে রাজি হননি। বিজ্ঞান নিয়ে বিতর্কের দিন আজ শেষ। বিদেশীদের তার শেষ ভরসা মনে পড়ছে বেশ কয়েক বছর আগে কার্ডিনাল বারবেরিনোকে ঠিক কথাই বলেছিলেন যে আপনাকে আমাদের দরকার, আর আজ ওরা ওকে বাগে পেয়েছে। ওরা ওকে হত্যা করবে। তোমার কি তাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ওরা ওকে হত্যা করবে। কারণ ডিসকোর্সের মতো মহান গ্রন্থ কোনোদিনও শেষ হবে না, কারণ উনি তো ভুল স্বীকার করে নিজের মত প্রত্যাহার করবেন না। কেন যিনি ভেনিস প্রজাতন্ত্র ছেড়ে চলে এলেন? ওখানে উনি বই লেখার সুযোগ পাচ্ছেন, আর এখানে পেলেন না ছাপার
আচ্ছা, যে পাথরটা উনি সব সময় পকেটে রাখতেন সেটা ওরা রাখতে দেবে? অত্যাচারের যে জায়গায় ওকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কিন্তু কারোর কোনো পকেট থাকে না। না না, ওরা সাহস করবে না, আর যদি করে উনি কিছুতেই নিজের মত প্রত্যাহার করবেন না। মনে নেই ওর সেই কথাটা, সত্যকে না জানাটা অজ্ঞতা, সত্যকে জেনেও যে সেটাকে অস্বীকার করে সে হচ্ছে পাপী। নিজের মত বলে কথা উনি স্বীকার করবেন তা আমিও বিশ্বাস করি না, কিন্তু তা যদি করেন তাহলে আমার মতো মানুষের বেঁচে থাকারও কোনো দরকার নেই। কিন্তু আমি এ কথাও জানি যে ওদের হাতে ক্ষমতাই তো সব কথা নয়, তো নয়, কিন্তু আজ 23 দিন আমার ফাদারিং হেভেন প্রার্থনা করছে যাতে উনি নিজেকে অনুতপ্ত ঘোষণা করে। যা করছে, যেই দিন থেকে চার চোখে যাওয়া শুরু করেছে সেই দিন থেকে ওর মা যার কাছে স্বীকারোক্তি করতো ওরা সেই ফাদার ক্রিস্টোফারকে পর্যন্ত এখানে ইনার গ্যালিলে অল্প সময়ের মধ্যেই আসবে, ওর জন্য একটি বিছানার দরকার হতে পারে। মুক্তি দেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে আজ 5টার সময় ধর্মীয় তদন্ত সভার পূর্ণ অধিবেশনের আগে সিনার গ্যালিলে নিজের মতামত প্রত্যাহার করে অনুতাপ প্রকাশ করবে। সঙ্গে সঙ্গে সেন্ট মার্ক গির্জার বড় ঘণ্টাটা বাজানো হবে এবং সর্বসাধারণের কাছে তার অনুতাপ বাণী ঘোষিত। আমি বিশ্বাস করি না। রাস্তাগুলিতে জনতার ভিড়ের জন্য এই উদ্যান ফটক দিয়ে সিনার গ্যালিলেকে এখানে নিয়ে আসা হবে। চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ এবং তার নিজস্ব কোনো আলো নেই, এবং বৃহস্পতি চতুষ্পার্শ্বে 4টি চন্দ্র আবর্তন করছে এবং গ্রহটির অবস্থান সুদূর এক মহাশূন্যে কোন স্ফটিক গোলকের সঙ্গে গাঁথা নয়, এবং সূর্য জগতের কেন্দ্রে অবস্থিত এবং সক্ষেত্রে স্থির, এবং পৃথিবী জগতের কেন্দ্রে অবস্থিত নয়, সক্ষেত্রে স্থিরও নয়। এসব তো তিনি প্রমাণ করেছিলেন। তিনি সূর্য হইতে এখন ঠিক ওরা সত্যকে হত্যা করছে, আমার অসহ্য লাগছে, অসহ্য। পাঁচটা কিসে প্রকাশ প্রতিরোধ করেছে, প্রকাশ করেনি। তাহলে ক্ষমতাই তো সব নয়, ক্ষমতার জন্য ওরা জিততে পারেনি, নির্বুদ্ধিতা আজ পরাজিত। সিনার গ্যালিলে মৃত্যুর ভয়ে ভীত নয়, এখন থেকেই নতুন উৎসাহে শুরু হবে জ্ঞানের যুগ, এই নয় জন্ম। আচ্ছা ভাবো, সত্যি যদি ওর অনুতাপ প্রকাশ করতে সকাল হতে না হতেই যদি রাত্রির অন্ধকার নেমে আসতো, এ হতো তাই হতো না। আমি জানতাম এই হবে, আর সব বদলে গেল। মানুষ, নির্যাতিত মানুষ মাথা উঁচু করে বলছে আমি বাঁচতে পারি। আর এ তখনই সম্ভব যখন একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলে না। সেন্ট মার্কের ঘন্টা, বাবাকে ওরা শাস্তি দেয়নি, আমি গালিলিও গালিলে, ফ্লোরেন্সের গণিত এবং পদার্থবিদ্যার শিক্ষক, শপথ নিয়ে বলছি আমি যা শিখিয়েছি সব ভ্রান্ত। আমি শিখিয়েছিলাম সূর্য ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অবস্থিত এবং সক্ষেত্রে স্থির, এবং পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্রে নেই এবং স্থির নয়। আমি সর্বান্তকরণে এবং অকৃত্রিম বিশ্বাসে এই সমস্ত মিথ্যাচার এবং ধর্মোদ্দেশী ধারণাকে ভ্রান্ত মনে করে ঘৃণা এবং অভিসম্পাদ জানিয়ে প্রত্যাহার করছি। সেই সঙ্গে পবিত্র গির্জার শিক্ষার পরিপন্থী অন্য সর্বপ্রকারের ভ্রান্তি এবং বিরুদ্ধ মতামত সম্পর্কেও একই মনোভাব প্রকাশ করছি। আমি গালিলিও গালিলে, ফ্লোরেন্সের গণিত এবং পদার্থবিদ্যার শিক্ষক, শপথ নিয়ে যা শিখিয়েছি সব ভ্রান্ত।
ভালোবাসা সেই দেশ, যে দেশে কেবল বীরেরই প্রয়োজন হয়। এই গৃহবন্দী অবস্থায় বছর খানেক কাটার পর একদিন সন্ধেবেলা বাবা তোমার জন্য কে একজন দিয়ে গেল কি দেখতে পাচ্ছ না? না আশ নাম ছিল না বেশ ভারী, কিন্তু খেলে হয়। এত তাড়াতাড়ি তোমার খিদে পেতে পারে না? এই তো খেলে। আরে শোন, রান্না করে ওদের বলে দিস মাংসটা যেন একটু আপেল আর একটু থাইম দিয়ে রান্না করে। বাবা রান্না করে ওদের বলে এলাম মাংসটা একটু আপেল আর পেঁয়াজ দিয়ে ভাজতে। আর তোমার চোখের ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে। আর এগুলো এখন রেখে দাও তো, রেখে দাও। আর ওই আর্চ বিশপকে প্রতি সপ্তাহে যা লিখতে হয় তার 2-4 শব্দ যা হয় বলে যাও, আমি লিখে নিচ্ছি। কোন জায়গাটা হচ্ছিল? চতুর্থ অনুচ্ছেদ বাবা। ভেনিসের অস্ত্রাগারে যে উচ্ছৃঙ্খলতা হয়েছে, পবিত্র চার্চের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গে কার্ডিনাল পোলেত্তি যে মনোভাব প্রকাশ করেছেন তার সঙ্গে আমি একমত। কার্ডিনাল পোলেত্তি লিখছিস? হ্যাঁ, কার্ডিনাল পোলেত্তি বিদ্রোহী দড়ি প্রস্তুতকারীদের সম্বন্ধে যে মনোভাব প্রকাশ করেছেন আমি তার সঙ্গে একমত। পোলেত্তি যথার্থই বলেছে। জাহাজের কাছে আর গির্জার ঘন্টা বাঁধার দড়ির জন্য বেশি মজুরি দেওয়ার চেয়ে খ্রিস্টীয় করুণার দান হিসেবে ওদের 1 হাতা সুখ দেওয়া অনেক ভালো। এতে ওদের ধর্মের প্রতি মতি জন্মাবে,
সেন্ট পল বলেছে, খ্রিস্টীয় করুণার দান কখনো ব্যর্থ হয় না। আরে কেমন লাগছে শুনতে? বেশ ভালো বাবা, খুব ভালো। এই কেউ আবার কোন রকম বিদ্রুপ আছে বলে ভুল করবে না তো? না 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 না, দেখো আজ ভীষণ ভীষণ খুশি হবে। উনি খুব বাস্তববাদী মানুষ যে। হ্যাঁ, এই ব্যাপারে তোর বিচার বুদ্ধির উপরেই তো আমার ভরসা। আবার কে এলো দেখ তো। দেখছি বাবা। তুমি? আমি ইতালি ছেড়ে চলে যাচ্ছি। হল্যান্ডে কি বিজ্ঞানের কাজকর্ম করার ইচ্ছে আছে। ওখানকার লোকেরা খবরাখবর নিয়ে যাওয়ার জন্য আমায় অনুরোধ করেছে। জানি না উনি তোমার সঙ্গে দেখা করতে চাইবেন কিনা। এর মধ্যে তুমি একবারের জন্য আসোনি? জিজ্ঞেস করে দেখো। আন্দ্রেয়ানা, হ্যাঁ বাবা, চলে যেতে বলবো? আসতে বলো। ভার্জিনিয়া, আমাদের একটু একলা থাকতে দে। না বাবা, ও কি বলে আমি শুনতে চাই। কেমন আছে? আচ্ছা এসো। কি করছো এখন? তোমার কাজকর্মের কথা বলো শুনি। শুনেছি তরল পদার্থের গতিবিজ্ঞান নিয়ে কাজ করছো। আমস্টারডামের ফেব্রিকিউস আপনার স্বাস্থ্যের খবর নেওয়ার জন্য আমায় অনুরোধ করেছিলেন। আমি ভালোই আছি। আমার উপর এরা যথেষ্টই নজর রাখে। যাক, আপনার স্বাস্থ্যের সুখবরটা দিতে পারবো জেনে আমার খুব ভালোই লাগছে। হ্যাঁ, ফেব্রিকিউস হয়তো শুনে খুবই খুশি হবে যে আমার তীব্র অনুশোচনায় আমার ওপরওয়ালারা খুবই খুশি। এতই খুশি যে আমাকে কিছু বৈজ্ঞানিক কাজকর্ম করতেও দিচ্ছে। অবশ্যই অবশ্যই চার্চের খবরদারিতে একটা বাঁধা গণ্ডির ভেতরে। হ্যাঁ, আমরাও শুনেছি আপনার সম্পূর্ণ আত্মসমর্পণ বেশ ফলপ্রসূই হয়েছে। আর এও শুনেছি আপনার আত্মসমর্পণের পর সমগ্র ইতালিতে নতুন চিন্তা ভাবনা নিয়ে আর একটি বইও প্রকাশিত হয়নি। চার্চের কর্তাব্যক্তিরা বেশ সন্তুষ্ট চিত্তেই ব্যাপারটা লক্ষ্য করেছেন। দুর্ভাগ্যবশত আন্দ্রেয়া, এমন কিছু কিছু দেশ আছে যারা ওই চার্চের খবরদারি এড়িয়ে চলে। আমার আশঙ্কা ওই সব জায়গায় ওই নিষিদ্ধ বিষয় নিয়ে চর্চা চলতেই থাকছে। না, সেখানেও আপনার আত্মসমর্পণের যেরূপ প্রতিক্রিয়া তাতে চার্চ বেশ খুশি। ডেকার্তে কিছু করছেন না? প্যারিস থেকে কোনো খবর নেই? আছে, নিশ্চয়ই আছে। আপনার আত্মসমর্পণের কথা শুনে ডেকার্তে তার গতি প্রকৃতি সংক্রান্ত গবেষণার কাগজপত্র ডেস্কে পুড়ে ফেলেছেন। আমার কিছু বৈজ্ঞানিক বন্ধুর খবর পাওয়ার জন্য বড় উদ্বিগ্ন হয়ে আছি। আমি ওদের ভুল পথে টেনে এনেছিলাম। আমি অনুতপ্ত শুনে ওরা কি নিজেদের ভুলটা শুধরে নিতে পারলো? আমি হল্যান্ডে যাচ্ছি। ওখানে গিয়ে বিজ্ঞানের কাজকর্ম করার ইচ্ছে আছে। স্বয়ং ঈশ্বর যে কাজ করবেন না বলে ঠিক করে রেখেছেন, তার বাহনের কি সে কাজ করার সাধ্যে পেলোয়? মারিয়া আবার মিলানের একটি দোকানে কাজ বসে বসে লেন্স তৈরির কাজ শুরু করে দিয়েছে। ও তো ল্যাটিন জানে না। ফুলগান্ধী আবার বিজ্ঞান ছেড়ে চার্চে ফিরে গেছে। আমার ওপরওয়ালারা আমার আত্মার পুনরুদ্ধারের আশায় দিন গুনছে। ওরা যতটা আশা করতে পারে আমি তার চেয়েও ঢের ঢের বেশি এগিয়ে চলেছি। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ, আর তার জন্যে ঈশ্বরকে ধন্যবাদ। এই ভার্জিনিয়া, তুই যা। হাসরানাটা কি হলো দেখ, যা। সকালের মধ্যে সীমান্ত পার হতে হলে আজ সারা রাত আমায় হাঁটতে হবে। এবার আমি যাই। আমি জানি না তুমি কেন এসেছো।
আমি যাতে অস্থির হয়ে পড়ি সেই জন্যে এখানে আসার পর থেকে আমি খুব হিসেব করে চলি, খুব হিসেব করে চিন্তা করি। তবুও মাঝে মাঝে সেই পুরনো রোগটা জাগিয়ে ওঠে। আমি আবার লিখছি। আপনি বিচলিত হন এ আমি কোনোভাবেই চাই না সিনার গ্যালারি। আমি আবার লিখছি আন্দ্রেয়া। লিখছেন? আমি ডিসকোর্সই শেষ করেছি। ডিসকোর্সি? এখানে বসে? ওরা আমাকে কাগজ কলম দেয়। আমার ওপরওয়ালা তো বোকা নয়, ওরা জানে মজ্জায় মিশে যাওয়া পাপ ওরকম রাতারাতি মুছে ফেলা যায় না। হাই এক একটা করে পাতা লেখা শেষ হয় আর ওরা ছাপ দিয়ে ওদের সিন্ধুকে ভরে রাখে। হাই শর! বললে ওরা তো আপনাকে জলে লাঙল দেওয়াচ্ছে, কাগজ কলম দিয়ে ভুলিয়ে রাখছে, এর মধ্যে আপনি লিখছেন কি করে? অভ্যেস। ধর্মযাজকদের সিন্ধুকে ডিসকোর্সি বন্দি আর ওদিকে আমস্টারডাম লন্ডন প্রাগের জন্য হাহাকার করছে। হাহাকার করছে। এখান থেকে আমি ফেব্রিকিউসের বিলাপ শুনতে পাচ্ছি। শুধু আমস্টারডামে নিরাপদে বসে থেকে নিজের পাওনা দাবি করে যাচ্ছে, কেন আমি ওর দাবি মিটিয়ে দিচ্ছি না। ডিসকোর্সি হারিয়ে গেল, মানে যন্ত্রবিজ্ঞান আর গতিবিজ্ঞানের দুটি শাখাই হারিয়ে গেল। ফেব্রিকিউস এবং আরো কেউ মহৎ অনুভবে হয়তো একটু শিহরণ বোধ করতে পারে যদি তারা জানতে পারে আমার এই অবস্থাতেও যেটুকু আরাম আয়েশ আমার জীবনে অবশিষ্ট ছিল সেটুকুও নষ্ট করে আমি ডিসকোর্সের একটা নকল করেছি। বলতে গেলে নিজের থেকেও নিজেকে লুকিয়ে গত 2 মাস ধরে যে কটা পরিষ্কার রাত পেয়েছি তার সবটুকু আলো নিয়ে আমার কাজ করে গেছি। এর একটা নকল আছে? এর একটা নকল আছে আপনার কাছে? আছে আমার অহমিকা এখনো পর্যন্ত আমাকে সেটা নষ্ট করতে দেয়নি। কোথায় সেটা কোথায়? আমি জানি আমি খুব ভুল করছি, ভীষণ ভুল। কপিটা গ্লোবের তলায় রয়েছে। তুমি তো যাদেরকে হলে নিয়ে যেতে চাও তার সব দায়িত্ব কিন্তু তোমার। পথে ধরা পড়লে বলবে ধর্মীয় কার্যালয়ের কোন প্রভাবশালী লোকের থেকে তুমি কিনেছো। এটা একটা নতুন পদার্থবিদ্যার জন্ম দেবে। ওটাকে তোমার পোশাকের ভেতর ঢুকিয়ে নাও। আর আমরা ভেবেছিলাম আপনি আমাদের ত্যাগ করেছেন, আপনার বিরুদ্ধে চেঁচিয়েছিলাম আমি সবচেয়ে বেশি। তুমি ঠিক করেছিলে। আমি তোমাকে বিজ্ঞান শিখিয়েছিলাম আর সেই আমি সত্যকে অস্বীকার করেছি। কিন্তু এর জন্য যে আজ সব বদলে গেল। তোমার তাই মনে হয়? হ্যাঁ, আপনি সত্যকে লুকিয়েছেন শত্রুর হাত থেকে, নৈতিক দিক থেকেও আপনি 1000 বছর এগিয়ে আছেন আমাদের থেকে। এই কথাটা একটু বুঝিয়ে বলো তো আন্দ্রেয়া। সাধারণ মানুষের সঙ্গে গলা মিলিয়ে আমরাও বলেছিলাম উনি মরবেন, কিন্তু কিছুতেই নিজের মত প্রত্যাহার করবেন না। কিন্তু আপনি ফিরে এলেন, আপনি বললেন আমি অনুতাপ ঘোষণা করেছি এবং আমি কিন্তু বেঁচেও থাকবো। আমরা বললাম আপনার হাত নোংরা। আপনি বললেন শূন্য হাতের চেয়ে নোংরা হাত ভালো। শূন্য হাতের চেয়ে নোংরা হাত ভালো? বাহ, বেশ যুক্তিযুক্ত শোনাচ্ছে। মনে হচ্ছে আমারই কথা। নতুন বিজ্ঞান আর তার নতুন নতুন সব ন্যায় নীতি। আর সবার আগে আমার বোঝা উচিত ছিল যেদিন আপনি অন্য একজন লোকের দুর্গে ভেনিস সংসদে বিক্রি করলেন, তখন আমার বয়স 11। আমি দেখলাম যন্ত্রটিকে আপনি বিজ্ঞানের কাজে অমর করে তুললেন। তারপর সেই দিন যেদিন ফ্লোরেন্সে সেই শিশুটির কাছে আপনি নতজানু
বলতেন, সব সময় বিদেদের নিয়ে পরিহাস করতেন। বলতেন কাউকে কষ্ট স্বীকার করতে দেখলে আমার ক্লান্তি আসে। আপনি বলতেন দুর্ভাগ্যটা আসে হিসেবে ভুল থেকে। আপনি আরো বলতেন পথে যদি প্রতিবন্ধক থাকে দুটি বিন্দুর মধ্যবর্তী ক্ষুদ্রতম রেখাটিও বক্র হতে পারে। মনে পড়ছে আন্দ্রেয়া। তারপর সেই 1633 সাল আপনি আপনার গদ্যের একটি জনপ্রিয় অংশকে ভুল বলে ঘোষণা করার সিদ্ধান্ত নিলেন। তখন তো আমার বোঝা উচিত ছিল। আসলে আপনি একটি নিষ্ফল রাজনৈতিক কলহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছিলেন, যাতে বিজ্ঞানের সাধনার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। কোন বিজ্ঞান? কি তার বিষয়? বিজ্ঞানের বিষয় হলো গতির গুণধর্মগুলির পর্যবেক্ষণ। যে গতি হচ্ছে যন্ত্রের চালিকা শক্তি, আর যে যন্ত্র পৃথিবীকে এমন সুন্দর করে তুলতে পারে যে স্বর্গের আর কোনোদিনও কোনো দরকার পড়বে না। আসলে আপনি সুকৌশলে একটি বৈজ্ঞানিক গ্রন্থ লেখার জন্য একটু অবসর আদায় করে নিলেন। এমন একটি গ্রন্থ যাতে বলে আপনার পক্ষেই লেখা সম্ভব। আপনি আগুনে পুড়ে মরলে হয়তো আপনার মহিমা প্রকাশ পেত, কিন্তু আসলে জিতত ওরাই তো জিতেছে আন্দ্রেয়া, ওরাই তো জিতেছে। কিন্তু যা বলছিলে এমন কোন বৈজ্ঞানিক গ্রন্থ হতে পারে না যা কেবলমাত্র একটি মানুষই লিখে যেতে পারে। তাহলে ওরা তা ঘোষণা করেছিলেন কেন? দৈহিক নির্যাতনের ভয়ে না। হ্যাঁ, ওরা আমাকে ওদের অত্যাচারের যন্ত্রপাতিগুলো দেখিয়েছিল। তার মানে গোটা ব্যাপারটা আপনি ভেবে চিন্তে করেননি? না, বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখবো আপনি বিজ্ঞান লিখে দিলেন। এবং আমি তা দিয়েছি, তাই তো? এবার এসো আমার বিজ্ঞান দূত ভাই বোনেরা, আমার বিশ্বাসঘাতকতার সঙ্গী আমার সঙ্গে এই নর্দমায় নেমে এসো। মাছ চাই? মাছ পাবে, আমার কাছে পাবে। মাছে কোনো দুর্গন্ধ নেই, দুর্গন্ধ আমাতে। আমি বিকই আর তোমরা কেন? বলিহারি আমাদের এই বৈজ্ঞানিক সম্প্রদায়, এই পরস্পরকে চুনকাম করে সাফাই করে দেওয়ার সম্প্রদায়, এইসব মৃত্যুকে এড়িয়ে থাকার সম্প্রদায়। মানুষ তো মৃত্যুকে ভয় পাবে। এই মানবিক দুর্বলতা তো বিজ্ঞানের ভাববার বিষয় নয়। দেখো আন্দ্রেয়া, আমার এই অবস্থাতেও আমার মনে হয় বিজ্ঞান নিয়ে এখনো দু একটা কথা আমি তোমাকে বলতে পারি। বিজ্ঞান সন্দেহ নিংড়ে জ্ঞান আহরণ করে, যুক্তি দিয়ে যাচাই করে। আর এই যে যুক্তি দিয়ে যাচাই করার নতুন ধারা, এটাই না সাধারণ মানুষকে একেবারে চমৎকৃত করে দিয়েছিল। তারা কি করলো জানো? তারা আমাদের দূরবীনটা হাতে নিয়ে ওই রাজা যাজক চার্চ এদের দিকে তাক করে দেখতে শুরু করে দিয়েছিল। আর সেই দেখাটা বন্ধ করতেই তখন ওই সব প্রভুর দল এক হাতে ঘুষ আর এক হাতে উৎপীড়নের যন্ত্র নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমাদের মধ্যে যারা দুর্বল চিত্ত তারা ভেঙে পড়লো, কেউ নিরাপদ দূরত্বে পালিয়ে বাঁচলো। কিন্তু তুমি ভেবে দেখো আন্দ্রেয়া, এই সন্দেহকে হাতিয়ার করেই কিন্তু আমরা আকাশ জরিপ করার কাজে খানিকটা হলেও সফল হয়েছিলাম। আবার অন্যদিকে এখন অসংখ্য মানুষ চার্চের বস্তা পচা আপ্তবাক্যের অন্ধবিশ্বাসে আবিষ্ট। এই দুই সীমান্তেই কিন্তু বিজ্ঞানের আসল লড়াই। বিজ্ঞানকে যদি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে না পারো, তাহলে বৈজ্ঞানিক আবিষ্কারগুলো সব মূল্যহীন, কোনদিন তারা মানুষের কাজে লাগবে না। বৈজ্ঞানিক হিসেবে আমি যা করেছি সেই জ্ঞান আমি ওই রাজা চার্চ এদের হাতেই তুলে দিয়েছি। তাকে তারা কিভাবে ব্যবহার করবে তা তারাই জানে। হ্যাঁ, আমি
বিশ্বাসঘাতকতা করেছি, আর যে এই কাজ করে বিজ্ঞানের জগতে তার কোনো ঠাঁই হয় না আন্দ্রেয়া, কোনোদিন না। কিন্তু বিশ্বাসীদের জগতে তো তোমার ঠাঁই হয়েছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আমি খাবো, এবার আমি খাবো। হ্যাঁ, বিজ্ঞানের এই অমূল্য গ্রন্থটি বিশ্ববাসীকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিনিয়র গ্যালিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তো নিজেই একজন শিক্ষক, এই হাতের সাথে হাত মেলাবে তুমি। কেউ একজন হাঁস পাঠিয়েছে, আমি না এখনো খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি খেতে এখনো খুব ভালোবাসি। নতুন যুগের শুরু হয়েছে, তাহলে কথা আপনি আর বিশ্বাস করেন না? হ্যাঁ হ্যাঁ করি, কিন্তু মাতৃভূমির উপর দিয়ে যাওয়ার সময় সত্যকে খুব সাবধানে তোমার পোশাকের মধ্যে লুকিয়ে নিয়ে যেও। আপনার মতামতের উত্তরে আমি কিছুই বলছি না, কিন্তু এই মহান গ্রন্থের লেখক সম্পর্কে আপনার এই বিশ্লেষণটাই যে শেষ কথা হয়ে থাকবে, এটাও আমি কিছুতেই মানতে পারছি না সিনিয়র গ্যালিলি, আমি কিছুতেই মানতে পারছি না। ধন্যবাদ আন্দ্রেয়া, ধন্যবাদ। অতীত দিনের কেউ আসুক তা আমরা চাই না, এতে বাবা খুব উত্তেজিত হয়ে পড়ে। হাঁসটা কে পাঠিয়েছে বলে তোর মনে হয়? আন্দ্রেয়া নয় বাবা। নাও হতে পারে, নাও হতে পারে। জিনিয়া, আজকে রাতটা কিরকম? পরিষ্কার। পরিষ্কার। সীমান্ত হলো পার, এখানেই শেষ এই ঘটনা মহাগ্রন্থটি। সীমান্ত হলো পার, এখানেই শেষ এই ঘটনা। তবু আশা করি এই কথা রবের মনে পিছে পড়ে থাকি, তুমি আমি দুইজন। তবু আশা করি এই কথা রবের মনে পিছে পড়ে থাকি, তুমি আমি দুইজন। বিজ্ঞানের এই আলোটি আগলে রেখে ঠিক মতো তার ব্যবহার করো, যেন তা না নেভে দেখো। বিজ্ঞানের এই আলোটি আগলে রেখো ঠিক মতো তার ব্যবহার করো, যেন তা না নেভে দেখো। পথ দেখাবার আলো যেন ভয়ানক মশাল না হয়ে ওঠে, সর্বনাশে মত্ত ফেলায় যেন না প্রলয় ঘটে। পথ দেখাবার আলো যেন ভয়ানক মশাল না হয়ে ওঠে, সর্বনাশে মত্ত ফেলায় যেন না প্রলয় ঘটে। মহাগ্রন্থটি সীমান্ত হলো পার, এখানেই শেষ এই
ধন্যবাদ ধন্যবাদ সকলকে। আমি একটু মঞ্চে ডেকে নেব আমাদের যারা সহযোগিতা করেছেন মঞ্চের বাইরে থেকে। সুস্মিতা দাস, রিয়া মুখার্জি, হৈমন্তী কর্মকার এবং রাম দাস, এই চারজনে একটু দয়া করে মঞ্চে চলে আসুন। সুস্মিতা দাস, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই ছোট ছোট ভাই বোনদের যারা আমাদের একটু রিহার্সাল না দিয়ে নাটকে অংশগ্রহণ করলো শেষ দৃশ্যে, তাদের জন্য একটা হাততালি। আমি একটু নামগুলো বলে দিই যারা ছিলেন আমাদের সাথে। মিউজিক বা আবহে হৈমন্তী কর্মকার, মঞ্চ এবং আলো সুস্মিতা দাস এবং সঞ্জয় দে, ভাষ্যপাঠ রিয়া মুখার্জি, অভিনয় তাপসী দাস, সুভদ্রা চক্রবর্তী, কাকলি দাশগুপ্ত, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, সুমনা সেনগুপ্ত, সঞ্জয় দে, সুস্মিতা সেন এবং রীতা মুখার্জি। এটা দুর্গাপুর একটা ইয়ং অ্যাসোসিয়েশনের একটা নাট্য দল ডাইমেনশন, তার পক্ষ থেকে আমরা হাজির করলাম আপনাদের সামনে।